জোরে জোরে আরো জোরে। মশলা মশলা জনসাধারণের প্রাত্যহিক খাদ্য তালিকায় এবং দৈনন্দিন রান্নায় উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এই বিবেচনায় সকল প্রকার মশলার উপর 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেছে। জোরে জোরে আরো জোরে। মশলা মশলা খেজুর আমদানিতে মশলার আর সমস্যা নেই, মশলার সমস্যা সমাধান হয়ে গেছে। খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার, খেজুর আমদানিতে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছে। আমাদের দেশে আমরা মুসলমান হিসাবে আমরা খেজুর আমাদের অনেকটা স্টেপল ডায়েটের মতো হয়ে গেছে, আমরা সবাই খাই খেজুর। সুতরাং মনে করলাম এটা একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। শুনলেই আপনার মনে প্রশ্ন জাগবে যে কেন এসব নিয়ে আলাপ করতে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলাপ করতে যেতে হবে যখন দেশে একটা ঐক্যবদ্ধ সংসদ এবং স্থিতিশীল সরকার আছে। তার মানে এই বিদেশি শক্তিগুলো কিছুতেই মনে করছে না এই সরকার 5 বছর মেয়াদ পার করতে পারবে, কিংবা এই বিদেশি শক্তিগুলো মনে করছে তারা 5 বছর মেয়াদের আগেই হয়তোবা এই সরকারকে তাদের ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। এবং এখন এত ঘন ঘন প্রকাশ্য দৌড়াদৌড়ি দেখে বরং মনে হচ্ছে এরা আসলে মনে করছেন কিনা খুব শিগগিরই বিএনপি সরকার, তারেক রহমান সরকার, যে সরকারটাকে তারা পরে মেনে নিয়ে বসিয়েছেন, সে সরকারটাকে তাদের ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। রাজনৈতিক পরিস্থিতিটা যে কিছুতেই স্থিতিশীল বা শান্ত হয়ে উঠছে না তার একটা প্রমাণ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এসব পশ্চিমা দেশের রাষ্ট্রদূতদের দৌড়াদৌড়ি কিছুতেই থামছে না। মানে একটা দেশে একটা নতুন নবনির্বাচিত সরকার এসেছে এবং তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। তারপর পরিস্থিতিটা এমন হওয়ার কথা ছিল যে 5 বছর মেয়াদে যেহেতু একটি সরকার ক্ষমতায় আসে, সেহেতু সেই সরকারটি কেমন কার্যক্রম হাতে নেয়, কিভাবে সে সরকারের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করা যায়, সেসব দিকেই সকল দেশের নজর দেওয়ার কথা। কারণ ভুলে গেলে চলে না, আমরা যদিও বা বিদেশিদের মাতবরি আমাদের রাজনীতিতে খুব পছন্দ করি, মানে আমরা মনে করি তারাই আমাদের রক্ষায় বারবার এগিয়ে আসাটা খুব ভালো একটা কথা, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে মানে এমনকি ভারতে এই যে মাঝারি মানের চাকরি করা রাষ্ট্রদূতেরা কথায় কথায় মন্ত্রী, প্রধানমন্ত্রী বড় বড় দপ্তরে ছুটে ছুটে যাবেন, সেটা একরকম অসম্ভব বলে বিবেচিত হয়। মানে এটা একেবারেই সম্ভব নয়। যুগ্ম সচিব পর্যায়ের এই কর্মকর্তাদেরকে ভারত সহ আত্মমর্যাদা সম্পন্ন দেশগুলো সে জায়গায় আটকে রাখে, মানে ওই স্তরের কর্মকর্তাদের সঙ্গে শুধু সাক্ষাৎ করতে দেয়। তার চেয়েও বড় কথা যেটা মনে রাখা প্রয়োজন যে কেন এই রাষ্ট্রদূতদের দৌড়াদৌড়িটাকে শেখ হাসিনা যেমন সন্দেহের চোখে দেখতেন এবং এদের এই দৌড়াদৌড়ি বন্ধে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, সেটা কেন গুরুত্বপূর্ণ। দেখেন, সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক হওয়ার কথা, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনটাই যখন গড়ে তোলা এবং বজায় রাখা, আরো এগিয়ে নিয়ে যাওয়া রাষ্ট্রদূতদের জন্য একমাত্র দায়িত্ব, তখন বাংলাদেশে নিযুক্ত এই রাষ্ট্রদূতরা যখনই দেখবেন অন্যান্য বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অতি ঘন ঘন দেখা সাক্ষাৎ করছেন, বুঝতে হবে তারা আসল সরকারকে মানে নির্বাচিত সরকারকে চাপে রাখতে চাচ্ছেন, ওই সরকারকে ফেলে দেওয়ার জন্য আরেক পক্ষকে প্রস্তুত রাখছেন, কিংবা ওই পক্ষকে বলছেন আমিও পাশে আছি, তোমরা যদি ফেলে দিতে পারো আমরা আরো শক্তি যোগাবো। এমন কোনো ষড়যন্ত্র ছাড়া আসলে পৃথিবীর কোনো দেশে এরা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঘন ঘন দেখা করেন না, কারণ এটা তাদের এক রকমের এখতিয়ার বহির্ভূত কাজ হিসেবে যে কোনো দেশে, যে দেশে গণতন্ত্র
স্বতন্ত্র রাজনৈতিকভাবে আত্মসম্মানের চর্চা আছে, সে দেশে নিশ্চিতভাবে এগুলো রাষ্ট্রদূতদের এখতিয়ার বহির্ভূত কাজ হিসেবে বিবেচিত হবে। কিন্তু বাংলাদেশে এই যে ব্রেন্ট ক্রিস্টেনসেন এসেছেন পর থেকে, জানুয়ারিতে এলেন মার্কিন রাষ্ট্রদূত, আসার পর থেকে তিনি ক্রমাগতভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে যাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যখন তখন ঢুকে যাচ্ছেন। মন্ত্রী মিনিস্টারের দরজা সবসময় তার জন্য খোলা, কারণ তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একেবারে সাক্ষাৎ বার্তা বহন করে বাংলাদেশে নিয়ে এসেছেন। কিন্তু তার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে যে তারেক রহমান সরকারের চাইতেও এখন ঘন ঘন দেখা যাচ্ছে বৈঠক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। মানে একটা সরকার সবে গঠিত হয়েছে এবং বিরোধী দলের সঙ্গে তাদের একটা ভাগাভাগির সম্পর্ক, মানে একটা ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে বিরোধী দলকে 70টা আসন দেওয়া হয়েছে এবং একটা বোঝাপড়ার সরকার গঠিত হয়েছে। সেই সরকারটা গঠিত হওয়ার পরে কি সেই অস্থিরতা, যে অস্থিরতায় পিটার হাস কিংবা এখনো যিনি ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, এদের 2023 সালের মতো অস্থিরতায় দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন কিংবা এখনো ব্রিটিশ রাষ্ট্রদূত থাকা সারা কুক, সে প্রশ্নটা তোলা অত্যন্ত জরুরি। দেখেন, ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক বাংলাদেশে যেই বিদেশি রাষ্ট্রদূতেরা বা বিদেশি দূতেরা 2024-এর আন্দোলনের সময় সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন, মানে পিটার হাস তো আর ঠিক জুলাই আগস্টে আর ছিলেন না, তার কমাস আগে তিনি চলে গেলেন বাংলাদেশ ছেড়ে, তার মেয়াদ শেষ হয়। কিন্তু সেই 2022-এর শেষ পুরো 2023 জুড়ে যারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে যেসব বিদেশি রাষ্ট্রদূতেরা সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের একজন ছিলেন এই সারা কুক। মানে সারা কুক পিটার হাস একটা জুটি হয়ে উঠেছিলেন। এই সারা কুক শেখ হাসিনাকে ফেলে দিয়ে এতই খুশি ছিলেন যে ইউনূস সরকারের আমলটায় তিনি ঘন ঘন জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুধু তাই নয়, মানে তখন সেটা একটা বিস্ময় ছিল বটে, কারণ এই ব্রিটিশ সরকার বরাবর বাংলাদেশের সংসদে আরো বেশি নারী প্রতিনিধিত্ব কি করে বাড়ানো যায়, কি করে ডাইভার্সিটি আনা যায়, বৈচিত্র্য আনা যায়, এসব বিষয়ে যখন সরকারের পর সরকারকে উপদেশ দিয়ে গেছে, তখন জামায়াতে ইসলামীর সঙ্গে যখন ঘন ঘন বৈঠক করতেন এই সারা কুকেরা, প্রশ্ন ছিল যে কই জামায়াতে ইসলামী যে সংসদে কোনো নারীকে মনোনয়ন দেন না নির্বাচনে অংশগ্রহণের জন্য, সে বিষয়ে তো সারা কুকের কোনো প্রশ্ন নাই। কই সারা কুক তো ইউনূস সরকারের আমলে যে ভয়াবহ মববাজি চলছে, যে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা ব্যবস্থা যে পুরো ভেঙে পড়েছে, বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, নারী, মাজারে যাওয়া মানুষ, এরা সকলে যে অনিরাপদ বোধ করছে, বাংলাদেশে যে মানুষ পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, কই যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের, মানে যিনি মানবাধিকার প্রসঙ্গে ভীষণ সোচ্চার ছিলেন হাসিনার শেষ কটা বছর, কই তিনি তো কোনো মুখ খুলছেন না। এই সারা কুক এখন আবার ঘন ঘন জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করছেন। কেন জামায়াতের আমিরের সঙ্গে এখন কোন উদ্বেগে তার এই সাক্ষাৎ? জামায়াতের আমিরের সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিল যে এই শেখ হাসিনার পতন ঘটানোর পেছনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এই রাষ্ট্রদূত সারা কুক 2026-এর জানুয়ারিতে, মানে ফেব্রুয়ারির নির্বাচনটার আগেও একবার হঠাৎ করে দিল্লিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং দিল্লির সংবাদ মাধ্যমের মাধ্যমে সে খবর তখন আমরা জানতে পেরেছিলাম যে তিনি ভারত গিয়ে উপস্থিত হয়েছিলেন, ভারত যাতে বিএনপিকে বাংলাদেশের নির্বাচনে সমর্থন না দিয়ে জামায়াতে ইসলামীকে সমর্থন দেয়, এবং তিনি সেখানে গিয়ে তখন চেয়েছিলেন দিল্লির সাউথ ব্লকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে, মানে এস জয়শঙ্কর, অজিত দোভাল থেকে শুরু করে কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে ভারত সুস্পষ্টভাবে তাকে জানিয়ে দিয়েছিল যে তার সঙ্গে যুগ্ম সচিব পর্যায়ের এই সারা কুকের সঙ্গে
তাদের কোনো শীর্ষ কর্মকর্তার পক্ষে দেখা করা সম্ভব না। এরপর দিল্লিতে তিনি যখন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন, এই সারা কুক তখন 2026-এর জানুয়ারিতে গিয়ে দিল্লির সুশীল সমাজের প্রতিনিধিদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং সাবেক কূটনীতিকদের যে বাংলাদেশে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি দারুণ অবস্থায় আছে এবং এই যে 2024-এর জুলাই আগস্ট পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার হিসেবে জামায়াতে ইসলামী সবচেয়ে নির্ভরযোগ্য হতে পারে। অবশ্যই ভারতের সাবেক কূটনীতিক সুশীল সমাজের প্রতিনিধিরা সারা কুকের এ কথা তো মানেনি নাই, তারা বরং এ কথা সংবাদ মাধ্যমে ফাঁস করে দিয়েছিলেন যে এই সারা কুক জামাতের পক্ষে এক রকমের ওকালতি করতে দিল্লি পর্যন্ত গিয়ে হাজির হয়েছিলেন। এখন সারা কুক সাক্ষাৎ করেছেন গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এবং বিরোধী দলীয় নেতার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করার সময় তিনি ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলরকে নিয়ে গেছেন, দ্বিতীয় সচিব রাজনৈতিক কাউন্সিলর টিমোথি ডাকেটকে নিয়ে গেছেন, দ্বিতীয় সচিব রাজনৈতিক কেটি ওয়ার্ডকে নিয়ে গেছেন। মানে এটা একটা রীতিমতো পলিটিক্যাল মিটিং এবং সেখানে গিয়ে তিনি জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের প্রশংসা করেছেন। মানে জামায়াতে ইসলামী ছায়া সরকার গঠন করবে শুনেছিলাম বটে ফেব্রুয়ারি মাসে, এরপর গঠন করেছেন কিনা সেটা এখন পর্যন্ত জানি নাই, আর গঠন করলে সেটারই বা কি মাজেজা বা কি ফল নিয়ে এসেছে তাও জানি না। ছায়া বাজেট মানে এই বাজেট তারা প্রণয়ন করছেন এরকম একটা উদ্যোগ শুনেই কেন সারা কুক এত খুশি হয়ে গেলেন? মানে কি জামায়াতে ইসলামী যে কোনো সময় সরকার গঠন করতে প্রস্তুত সেটা জেনেই কি তাহলে ছায়া সরকার ছায়া বাজেট উদ্যোগকে প্রশংসা করে একে আরো উস্কে দিতে সারা কুকের গিয়ে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করা? দেখেন, ব্রেন ক্রিস্টেনসেন মার্কিন রাষ্ট্রদূত তিনি তো এসেছেন থেকে অস্থির, কারণ বিরাট বাণিজ্য চুক্তি বাস্তবায়নের দায়িত্ব নিয়ে তিনি এসেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ছুটাতে তিনি এসেছেন। জামায়াতে ইসলামী এবং বিএনপি দুই দলকেই যে বাণিজ্যের বিষয়ে একমত করে তারপর নির্বাচনটা অনুষ্ঠানের সুযোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র, সেটা কিন্তু আপনাদের সকলেরই মনে থাকবে। কারণ নির্বাচনের মাসখানেক আগে 16ই জানুয়ারি তারিখে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার রীতিমতো ভার্চুয়াল বৈঠক করে জামায়াতে ইসলামীর আমির এবং বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তিটার বিষয়ে বিস্তারিত আলাপ করে এই আশ্বাস আদায় করে নিয়েছিলেন যে যে দলই ক্ষমতায় যাবে সে দলই মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তি মানবে, যেটার কথা আসলে খলিলুর রহমান বলেন যে তারা একা একা চুক্তি করেন নাই, বিএনপি জামাত জানতো। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র জানে তাদের স্বার্থ যদি সম্পূর্ণত তারেক রহমান সরকার উদ্ধার করতে না পারেন তাদের অপশন আছে এবং সেই অপশন যে তারা সব সময় খোলা রাখছেন। মানে তিস্তা ব্যারেজ প্রকল্প নাকি চীনকে দিয়ে দেবে বিএনপি, এমন কথা শোনা মাত্র তারা যে শুধু পানি সম্পদ মন্ত্রীকে ধমকাতে গেছেন কিংবা সরকারের আরো কর্তা ব্যক্তিদের কাছে ধমকাতে পৌঁছে গেছেন তাই নয়, এখন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন জামায়াতের আমিরের কাছে পৌঁছেছেন এবং জামায়াতে ইসলামীর আমিরের কাছে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত আলাপ করেছেন যে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। মানে এই টপিকগুলো শুনলেই আপনার মনে প্রশ্ন জাগবে যে কেন এসব নিয়ে আলাপ করতে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলাপ করতে যেতে হবে যখন দেশে একটা ঐক্যবদ্ধ সংসদ এবং স্থিতিশীল সরকার আছে। তার মানে এই বিদেশি শক্তিগুলো কিছুতেই মনে করছে না এই সরকার 5 বছর মেয়াদ পার করতে পারবে, কিংবা এই বিদেশি শক্তিগুলো মনে করছে তারা 5 বছর মেয়াদের আগেই হয়তোবা এই সরকারকে তাদের ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। এবং এখন এত ঘন ঘন প্রকাশ্য দৌড়াদৌড়ি দেখে বরং মনে হচ্ছে এরা আসলে মনে করছেন কিনা খুব শিগগিরই বিএনপি সরকার, তারেক রহমান সরকার, যে সরকারটাকে তারা পরে মেনে নিয়ে বসিয়েছেন, সে সরকারটাকে